এক রাতের টানা বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত জনজীবন। শহর কলকাতা যখন ঘুমোতে গেল তখন তারা বিন্দুমাত্র আভাস পায়নি যে তার পরের দিনের সকালটা ঠিক কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ হতে চলেছে। মানুষের ঘুম ভাঙলো জলের মধ্যে। মানুষের যখন ঘুম ভাঙলো তখন দেখলো কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাসমান মৃতদেহ। শহরের সকালবেলাটা একেবারে দুর্ভোগের অন্ধকারে। একটানা টানা বৃষ্টি আর তার পাশাপাশি 5 ঘন্টার ব্যাপক বর্ষণ, আর তার জেরে রীতিমতন জলছবি তৈরি হলো শহর কলকাতায়। জলের তলায় সমস্ত কিছু চলে গেল। একদিকে লোকের গাড়ি ভাসছে, আবার অন্যদিকে সাধারণ মানুষ প্রায় কোমর সমান জল ঠেলে নিজের অফিসে যাতায়াত করছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা ছবিটাই যেন জল দিয়ে তৈরি করা। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে দায়ী কে? এই প্রশ্নটা সকাল থেকে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। কেউ কেউ বলছে যে এই দায় শুধুমাত্র প্রকৃতির, আবার কেউ কেউ বলছে না, প্রকৃতির দায় নয়, এই দায় পুরসভার। কারণ ঠিকমতো পুরসভা যদি নিকাশি ব্যবস্থা কাজ করত, ড্রেনেজ সিস্টেম কাজ করত বা পাম্পিং সিস্টেমগুলো কাজ করত, তাহলে এই ছবি দেখতে হতো না শহর কলকাতাকে। সকালবেলা উঠে মানুষের ঘুম ভাঙতো না কয়েকটা মৃতদেহ দেখে। বেলা 11টা পর্যন্ত যে খবর সামনে উঠে এসেছে তাতে দেখা গিয়েছে প্রায় 7 জন মারা গিয়েছে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে। এক এক জায়গাতে জল জমে আছে আর সেখানেই মৃতদেহ ভাসছে। কোথাও কোথাও সাধারণ মানুষ যেরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন এই দুর্ঘটনা ঘটেছে। কখনো আবার ভুলবশত ইলেকট্রিকের পোস্ট ছুঁয়ে ফেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে হয়েছে। অর্থাৎ এক কথায় এই যে জীবন চলে গিয়েছে, এই যে দুর্ভোগ, এই যে সকাল থেকে স্তব্ধ জনজীবন শহর কলকাতায়, এর দায়টা কার? সেই দায়টা কি প্রকৃতির নাকি পুরসভার? ওহে হাকিম ববি, এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি। আর শুধু এখানেই শেষ নয়। সকাল থেকে একদিকে যেরকম রেল চলাচল স্বাভাবিক নয়, থমকে গিয়েছে হাওড়া, থমকে গিয়েছে শিয়ালদা, তার পাশাপাশি বিভিন্ন সরকারি থেকে শুরু করে বেসরকারি হাসপাতালগুলো জলমগ্ন। যে ছবি দীর্ঘ বহু বছর দেখা যায়নি, যে ছবি কল্পনাও করা যায়নি একদিন আগেও, সেই ছবিটাই সকালবেলা দেখতে হচ্ছে বঙ্গবাসীকে। SSKM থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল, বিভিন্ন সরকারি হাসপাতালগুলো এবং মেডিকেল কলেজগুলো জলের তলায়। খুব স্বাভাবিক, এইভাবেই কাজ করতে পারছেন না চিকিৎসকেরা। রোগীরা এসে রীতিমতন হেনস্থার শিকার হতে হচ্ছে তাদেরকে। সময় যাচ্ছে, দুর্ভোগ বাড়ছে, কিন্তু তাতেও কোথাও গিয়ে যেন টনক নড়ছে না কোনো একটা জায়গায়। শুধুমাত্র হাসপাতাল এবং রেল স্টেশন এগুলোকে উল্লেখ করলেই চলবে না, কারণ তার পাশে রয়েছে আবার বিমানবন্দর। বিমান পরিষেবাও যথেষ্ট পরিমাণে এফেক্টেড হয়েছে এই বৃষ্টির জন্য। কিন্তু পুরসভার তরফে বলা হয়েছে যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বা যে ধরনের বৃষ্টি হয়েছে তাতে বহু শহর বা বহু জায়গায় কিন্তু বহু রাজ্য এই পরিস্থিতি মোকাবিলা করতে পারতো না। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে, নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে, ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ, আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। কিন্তু সত্যি কি তাই? এই পরিস্থিতিটা কি এতটাই ভয়ঙ্কর হয়ে যেতে পারতো যদি ঠিকঠাকভাবে নিকাশি ব্যবস্থা এবং শহরের আর বাকি পাম্পিং স্টেশনগুলো বা ড্রেনেজ সিস্টেমগুলো যদি কাজ করতো? আমরা কোথাও গিয়ে এটা অস্বীকার করছি না যে রাত ভর একদিকে যেরকম CSC কাজ করার চেষ্টা করেছে, আবার অন্যদিকে পুরসভাও কাজ করেছে, কিন্তু কোথাও গিয়ে কি শহরে, যেখানে পুজোর মরশুম, যেখানে উৎসবের আলো, তার মধ্যে দাঁড়িয়ে এতটা ক্ষয়ক্ষতি এবং তার সঙ্গে এতগুলো জীবন না চলে গেলেও হয়তো পারতো। কারণ কোথাও গিয়ে একটু হলেও দায়বদ্ধতা বোধহয় ছিল, এবং তা এড়িয়ে যাওয়া অবশ্যই যায় না, যে কারণে আমাদেরকে ঘুম থেকে উঠে এই ছবি দেখতে হয়। কিন্তু এই ঘটনার পরে কি চুপ থাকতে পারে প্রশাসন? পারে না, পারেও নি।
এই নিয়ে মন্তব্য করতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার এই বিষয়টাকে নিয়ে মন্তব্য করতে হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। এবং প্রকৃতি আমাদের হাতে নেই, মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি, বলতে পারতাম। রেড অ্যালার্ট জারি করেছেন, লাল সতর্কতা। একটু পরে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন প্রকৃতি যদি এরকম করে আমি আর কি করব। যখন অবস্থা আরো খারাপ হবে সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, তখন এই কলকাতা কর্পোরেশন সেখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে, আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা না, সব ঠিক হয়ে যাবে, একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে। আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন? ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের বিপর্যয় বা এই ধরনের যে দুর্যোগ তা মোকাবিলা করা অত্যন্ত কঠিন এবং বহু জায়গাতে এই ধরনের ব্যবস্থা নেই এবং বহু শহরই আজকে এরকম দুর্যোগের মুখোমুখি বা সম্মুখীন হলে এরকমভাবে একবার সুষ্ঠু জনজীবন উপহার দিতে পারতো না সাধারণ মানুষকে। কারণ এরকম বৃষ্টি একেবারে লিমিটলেস যাকে বলা হয়, একেবারে নাগালের বাইরে গিয়ে এই দুর্যোগ আমরা দেখতে পেয়েছি। সেইখানে দাঁড়িয়ে একটাই সলিউশন, বাড়তে থাকুন। কিন্তু প্রশ্ন উঠছে যারা যারা প্রত্যেক দিন ডেইলি প্যাসেঞ্জারি করেন, যে মানুষগুলো দিনের দিন রোজগার করেন, দিনের শেষে এসে বাড়িতে নিজের পরিবার পরিজনকে দু মুঠো খেতে দিতে পারেন, তারা কি সারাদিন বাড়িতে বসে থাকলে চলবে? তাহলে তাদের রোজগার কোত্থেকে হবে? বিশেষ করে যারা আবার ইমার্জেন্সি লাইনের সঙ্গে যুক্ত, ধরে নিন বিদ্যুৎ, ধরে নিন হাসপাতাল, ধরে নিন আইন ব্যবস্থা, ধরে নিন প্রশাসনের সঙ্গে জড়িত রয়েছে, তারা কি করে বাড়িতে থাকবে? তাদেরও তো যথেষ্ট পরিমাণে রাস্তায় বেরোনোর প্রয়োজন রয়েছে। তাহলে শুধুমাত্র এই সরকারি পরিষেবা বা এই বিষয়গুলোকে যদি আমরা নাও দেখি, সামান্য একজন ধরে নিন যে রিক্সা চালায় বা যে লোকটা ট্যাক্সি চালায়, যে লোকটা বাজারে কিছু নিয়ে বসে, কিছু একটু বিক্রি হলে দিনে শেষে গিয়ে নিজের আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, সন্তানের মুখে একটু ভাত তুলে দিতে পারবে, তারা বাড়িতে বসে থাকলে হবে কি? আমি জানি না এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো কি এগুলোকে মাথায় রেখে করা হয় নাকি মাথায় রেখে করা হয় না। পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে পুরসভা, মানা হচ্ছে। পরিষেবা দেওয়ার মতন পরিস্থিতি নেই, এরকম দুর্যোগ সামাল দেওয়া সম্ভব না, মেনে নেওয়া যায়। কিন্তু এই মন্তব্যটা কি কোথাও গিয়ে করা যায় যে বাড়িতে বসে থাকুন? আবার এই বিষয়টা যখন সামনে থেকে চলে যাচ্ছে তখন ভূমিকা আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেরকম সিএসসির ঘাড়েই দায় ফেলে দিয়েছেন, আবার অন্যদিকে যে সকল মানুষ মারা গিয়েছেন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তাদের পরিবারের প্রতি তিনি পাশে থাকার আশ্বাসটাও দিয়েছেন। খুব স্বাভাবিক, দেওয়াটাই উচিত। কোথাও গিয়ে সাধারণ মানুষগুলো রাস্তায় বেরিয়ে দুমুঠো ভাতের জন্য যে রোজগার করতে বেরিয়েছিল, তারা যার বাড়িতে কোনো দিন ফিরতে পারবে না, একটা বাড়ির একজন সন্তান চলে গেল, তার দায় নিঃসন্দেহে প্রশাসনের। সিএসসি হোক কিংবা WBCDCL বা সেটা রাজ্য সরকার হোক, যেভাবেই হোক, একজন মানুষ রাস্তায় বেরিয়ে তার প্রাণ গিয়েছে এবং সেটা বিদ্যুতের খুঁটি ছুঁয়ে ফেলার ফলে সেই দায় অবশ্যই কিন্তু সিএসসিকেও নিতে হবে, প্রশাসনকেও নিতে হবে। একদিকে বিদ্যুৎ মন্ত্রীরও কি এই বিষয়টা একটু কোথাও গিয়ে আগে ভাগে সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল না? আমরা জানি না তিনি হয়েছেন নাকি, যদি হয়ে থাকেন তাহলে খুব ভালো কথা। আর হয়ে যাওয়ার পরেও শহরের বিভিন্ন প্রান্তে সকালবেলা মৃতদেহ ভেসে থাকতে দেখলে অন্তত সেই দৃশ্যটা আমাদের জন্য একেবারে আশাতীত নয় এবং একেবারেই সুখকর নয়, আনন্দদায়ক নয়। এটাও বুঝতে হবে পুজোর ঠিক মুখে এইরকম একটা বিপর্যয়ের মুখে পড়েই সাধারণ মানুষ মারা যাচ্ছে। কিভাবে মারা যাচ্ছে? জলে ডুবে না, বিদ্যুতের খুঁটি ছুঁয়ে। সিএসসির যারা কর্মকর্তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা একটু রাত্রিবেলা কি বিষয়টাকে নিয়ে সতর্ক হতে পারেননি? অন্যান্য শহর বা অন্যান্য দেশে এই ধরনের ঘটনা ঘটলে তার আফটারম্যাথ কি হয় সেই চিন্তা ভাবনাটা করে কি একটু আগে ভাগে মাঠে নেমে করতে পারেননি? বলা যাচ্ছে না। কোথাও গিয়ে তো লিকেজ ছিল, কোথাও গিয়ে গাফিলতি ছিল, না হলে এতগুলো মানুষ বেঘোরে প্রাণ হারাতেন না। আচমকা এত বৃষ্টি, এখন কারুর হাতে কিছু নেই, কিন্তু এই সমস্যার সকাল থেকেই সবাই রাস্তায় রয়েছে এবং পুরসভা, প্রশাসন, পুলিশ সবাই সাহায্য করছেন এবং আমরা এলাকা ধরে ধরেও সেই মতো সাহায্য করাটা চলছে। এই ব্যাপারটা এরকম জায়গা তো
একসঙ্গে এত বৃষ্টি, পুরসভা প্রশাসন সব চেষ্টা করছে, তারপর গঙ্গার জোয়ার ভাটা, লক গেট, নানা রকম বিষয় আছে। তার মধ্যেও সকালবেলা আবার ঝিরঝির করে বৃষ্টি পড়লো। এখন পুজো মণ্ডপ আরও অনেকেরই ক্ষতি হয়েছে, সেগুলো এখন সামলাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে রেখেই, মানে এই ব্যাপক পরিমাণে যে রাত্রিবেলা যে বৃষ্টি দুর্যোগ, এটাকে মাথায় রেখেই তিনি আগাম স্কুল ছুটি দিয়ে দিয়েছেন। পুজোর ছুটি আগিয়ে গিয়েছে, প্রায় দু তিন দিন মতন এগিয়ে গিয়েছে। ভালো কথা, রাস্তায় বেরোলে যদি এরকম বিপদ আপদ হয় তাহলে এই মুহূর্তে রাস্তায় না বেরোনি। শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেনেজ সিস্টেম এখনো ঠিকমতো কাজ করছে না, যে কারণে দুপুর গড়িয়ে গেলেও, বৃষ্টি থামার পরেও জল কিন্তু নামে। পুজোর বাজার, সাধারণ মানুষের অফিস কাছারি, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কিছু থমকে রয়েছে এক কথায় কিসের জন্য? জল জমে যাওয়ার জন্য। ব্যাপক পরিমাণে বৃষ্টির জন্য সাধারণ মানুষকে সুবিধা দিতে পারছে না, ঠিক আছে, কিন্তু কোথাও কোথাও ভুয়ো তথ্য প্রচুর পরিমাণে ছড়ানো হচ্ছে। মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, এই যে পেজটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের যে ফ্যান ক্লাব পেজ, সেই পেজের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিওতে পরিষ্কার বলা হচ্ছে যে বাঘাযতীন স্টেশনের পাশের একটি দৃশ্য, মেঘ ভাঙা বৃষ্টি। ভালো করে খেয়াল করুন, বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, বৃষ্টি সকালবেলা হয়নি। এবং বলা হচ্ছে যে এই ভিডিও নাকি বাঘাযতীন রেল স্টেশনে। হলপ করে বলা যায় এই ভিডিও অন্তত বাঘাযতীন স্টেশনের পাশে হতে পারে না। যে সকল মানুষ দক্ষিণ কলকাতায় থাকেন বা দক্ষিণ কলকাতার যে ট্রেন লাইন শিয়ালদা সাউথ সেকশনে যাতায়াত করেন, তারা জানবেন বাঘাযতীন স্টেশনের পাশে মাত্র দুটি লাইন, এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 3 বা 3-এর একাধিক থাকতে পারে। ফলে এখানেই বোঝা যাচ্ছে যে বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা এটা নয়। ফ্যাক্ট চেকের মাধ্যমে বহু জায়গায় যেটা আমরা তথ্য পাচ্ছি তা আরো ভয়ঙ্কর। এই ভিডিও জলের পাইপ ফেটে গিয়ে বিপত্তি ঘটেছে, এবং সেটা ঘটেছে গুয়াহাটির চাঁদমারি এলাকাতে। ফলে আবারও কোথাও গিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নিঃসন্দেহে এই ভিডিও বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকার নয়। আবারও বলছি, বৃষ্টি রাতে হয়েছে, আর এটা মেঘ ভাঙা বৃষ্টির পরিণাম হয়। চুপ থাকেনি বামেরাও। বামেরা এই বিষয়টাকে হাতিয়ার করেছে। তারা বলেছেন সম্পূর্ণ পরিমাণ এখানে একটা দুর্নীতি টাইপের বিষয় বলেছে, বা চাঁদা তোলার বিষয় বলতে পারেন। তারা কি বলছেন? তারা বলছেন 350 কোটি টাকা নাকি গোয়েঙ্কার থেকে নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 350 কোটি টাকা। এটা গাফিলতি। আর এই গাফিলতির জন্য দায়টা কার? সিএসসির নাকি এই অর্থের বা এই অ্যামাউন্টের? আবার কলকাতা কর্পোরেশনের জন্য যে হকারদের এবং যে ভেন্ডাররা যারা রয়েছে তাদের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। বামেদের তরফে অন্তত এই পুজোর মরশুমে ভোটের অনেকটা আগে স্ট্যান্ড পয়েন্ট এটাই, পরিষ্কার আঙ্গুল তুলছে রাজ্য সরকারের দিকে, এবং ক্ষতিপূরণও দাবি করা হচ্ছে। আবার একটু চাঁদা, জুলুমবাজি বা ধরুন এই একটু দুর্নীতি এরকম বিষয়গুলোকে মিশিয়ে টিশিয়ে একটু 350 কোটি টাকার গল্পের কথাও শুনিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার ঠিক এই ড্রেনেজ সিস্টেম বা পাম্পিং স্টেশন এই বিষয়গুলোকে নিয়ে ঠিক কি ভাবছেন? বহু জায়গাতে আমরা দেখেছি ড্রেনেজ পরিষেবা উন্নত করা হচ্ছে, পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে, কিন্তু এত কিছু হওয়ার পরেও কিছুদিন আগে আমাদের দেখতে হয়েছে যে সল্ট লেকে বৃষ্টিতে একেবারে জলমগ্ন রাস্তাঘাট, এবং টনটনিয়া ইত্যাদি উত্তর কলকাতায় তো এগুলো তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়। ফলে এখনো পর্যন্ত কেন কোনো রকম সমাধান সূত্র আসছে না, যেখানে একটু বৃষ্টি বেশি পরিমাণে হলে তার একটা দ্রুত নিষ্পত্তি ঘটানো যাবে? কোন শহর পারে না, কোন রাজ্য পারেনি বা পারে না, সেটা আমরা দেখবো না। আমরা দেখবো আমরা কি পারি, আমরা কার থেকে এগিয়ে। আজকে যদি আমরা একটা ব্যাপক পরিমাণে দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটিতে খুব সুন্দর করে পরিষেবা দিতে পারি, কোথাও গিয়ে কি আমাদের একটু মাথাটা উঁচু হবে না যে বাকিরা তো পারে না, আমরা কিন্তু করে দেখাই? এই বিষয়টা ভেবে দেখার সময় এসেছে, এবং তার সঙ্গে এটা হওয়ার সময় এসেছে বেঘোরে কয়েকটা মানুষের প্রাণ চলে গেল, তার দায়টাও কিন্তু নিতে হয়, কারণ আমরা উন্নত। এই গোটা বিষয়টা নিয়ে আপনারাও তো নিশ্চয়ই কিছু বলবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কারণ যারা কলকাতা শহরে থাকেন বা পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাদেরও নিশ্চয়ই এই দুর্ভোগের শিকার হতে হয়েছে। আপনারাও নানান রকমভাবে এই জল ছবির সঙ্গে জড়িয়ে রয়েছেন। একটু শেয়ার করুন আমাদেরকে, বাকিরাও দেখতে পাবে। সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।